যাই হোক ফ্রেমটা আপনাদের মিস, স্যার ক্লিয়ার আছে স্যার। এটা সহজ বিষয়, ফ্রেম আসলে এত জটিল কিছু না। ফ্রেম আপনার জাস্ট তৈরি করলেন একটা ফ্রেম, ওইটার স্যার ভিতরে ফ্রেমটা আমি একটু বুঝেন নাই। না স্যার একটু এই তো একটু আমরা আবার বলেন স্যার। দেখাচ্ছি, আমি একটা ফ্রেম নিলাম, দুই সাইজে নিতে পারি, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গল, একটা হচ্ছে রাউন্ড। তো আমি চতুর্ভুজ একটা জি নিলাম, স্যার। একটা ফ্রেম এখানে আমি ড্রয়িং করলাম, ঠিক আছে। এই ফ্রেমের ভিতরে আমি একটা ছবি পেস্ট করতে পারি, কপি পেস্ট তো বুঝেন। জি স্যার। হ্যাঁ, তো আমি যদি এখানে একটা ছবি পেস্ট করি, পুরা ছবিটাও নিতে পারি চাইলে। এটাই করতে হবে। হ্যাঁ, আমি পুরা আচ্ছা, ছবিটাই, ধরেন স্যার ওইটাই কপি করি আমরা। হ্যাঁ আমরা ব্যাকগ্রাউন্ডের পুরা ছবিটা নিয়ে যাই। এখানে কী ব্যাপার, ব্যাকগ্রাউন্ডে কি সিলেক্ট হয় নাই? আচ্ছা, ওই লেয়ারগুলো আমাদের ডিস্টার্ব দিচ্ছে, ওটা আমরা হাইড করি। জি স্যার এখন করেন। ঠিকই আছে, কিন্তু এটা তো মুভ হচ্ছে না। হ্যাঁ, এখন হবে। ওটার উপরে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হয়? হ্যাঁ, এই জিনিসটাও বোঝার আছে, আপনার যদি ছবি অনেক বড় হয় তাইলে ফ্রেমের মধ্যে ওটা ধারণ করবে না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে হয় ছবিটাকে আপনি ছোটো করে নিয়ে আসবেন। জুম ছোট করে। হ্যাঁ, না, ছবির সাইজ ছোটো করে নিয়ে আসবেন। ছবিটা এই শুধু, তো আসছে হ্যাঁ স্যার। এই বক্সের মধ্যেই দেখাচ্ছে, এর বাইরে দেখাচ্ছে না। সেটাই হচ্ছে ফ্রেম। মানে ফ্রেমটা যতটুকু আমার মানে মেজারমেন্ট আছে এতটুকুই শো করছে স্যার। হ্যাঁ, তো এটা যখন আপনি সিলেক্ট উঠিয়ে দিবেন, আপনি শুধু ওই ছবিটাই দেখবেন, আর কিছুই দেখবেন না। চাইলে আপনি যদি মনে করেন এখন যে না, হাতের নিচের অংশটা আমার দরকার, তাহলে ছবিটা আপনার আছে, হ্যাঁ। লেয়ার মার্কসে যেভাবে আছে ওইভাবে আচ্ছা, আছে। আপনি কি করলেন, ওইখানে গেলেন, এটা কিভাবে এই তো ছবির সাইজ দেখাচ্ছে এখানে, ফ্রেমের সাইজ দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে ছবির সাইজ। ছবির সাইজ যখন দেখাবে আপনি ছবি এরকম তুলে ফেলতে পারেন। হ্যাঁ বুঝছি স্যার ক্লিয়ার। এই ছবিটা আপনার বুঝছি হাইট স্যার। অবস্থায় থাকলো, যে কোনো সময় আপনি প্লেসিং করতে পারেন, যে কতটুকু নেবেন ওই দিক থেকে, হ্যাঁ, উপর থেকে কতটুকু নেবেন। রাইট রাইট লেফট আপ ডাউন যে কোনো জায়গাতে আমি মুভ হ্যাঁ, এই করে এটারে আমি ফেসিলিটিটা আপনি আমার পাচ্ছেন, হ্যাঁ এই ফেসিলিটিটা আপনি পাচ্ছেন। আপনি উপরের হাত এটা আমার দেখছেন। মেজারমেন্ট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন এটা ক্লায়েন্ট আমার যদি বলে, মেজারমেন্ট আমি হ্যাঁ ক্লায়েন্ট যদি বলে নিচের হাতটা দেখাবে, উপরের হাতের প্রয়োজন নাই, তো আপনি ছবিটা হ্যাঁ কেটে আনলে তো তবে আপনি তাৎক্ষণিক পারবেন না ওই চেঞ্জটা করতে। কিন্তু যদি আপনি না ফ্রেমের মধ্যে ছবি আনেন, পুরা ছবিটা আপনি রেখে দেন, যে কোনো সময় ক্লায়েন্ট বললেই আপনি চেঞ্জ করে দিবেন। আপনি মুভ ওইখানে যাবেন, এটা মুভ করতে পারবো। হ্যাঁ সহজে আপনি মুভ করে ওইটা দিয়ে দিলেন নিচের হাতটা। আচ্ছা আচ্ছা এটি ফ্রেম। হ্যাঁ, এটাই আচ্ছা হচ্ছে ফ্রেম, একটা সুবিধা, পুরা ছবিটা রাখে কিন্তু ফ্রেমের অংশটাই শুধু প্রদর্শন করে। যখন ইচ্ছা পুরা ছবির যে কোনো অংশ আমরা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারি, ফোকাস করতে পারি। স্যার এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? পার্মানেন্ট কি এটা যে কোনো সময় আমি এটা করতে পারবো? হ্যাঁ, এটা তো ফিক্সড, আপনি যে কোনো সময় করতে পারেন। অ্যাপ্লাই আচ্ছা দেওয়ার পরে স্যার। তো আপনি কিছুই বুঝবেন না, দেখবেন আপনার এটা একটা ছবি আর কিছু না, বুঝছেন। ঠিক আছে ক্লিয়ার। এই হচ্ছে আমাদের ফ্রেমের একটা মজার কাজ। ফ্রেমটা অনেক সিম্পল, কিন্তু এটার মধ্যেও আমরা একটা পুরো ছবিকে লুকিয়ে রাখতে পারি, প্রয়োজন মতো ছবিটাকে আমরা এদিক সেদিক করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা একটা, হ্যাঁ একটা বলেন। মেজারমেন্ট একটা মেজারমেন্ট দেখাইছিলেন স্যার, লম্বা দাগ উপরে নিচে এবং ডানে বামে কতক্ষণ আগে, এটা কি ফ্রেমের অন্তর্ভুক্ত? এটা তো যে কোনো কিছুর পরিমাপের জন্য, আপনি মনে করেন এই বক্সটা আপনার আসলে কতটুকু উচ্চতা আছে, আপনি দেখবেন হ্যাঁ কীভাবে? হ্যাঁ। জেনারেলি তো আপনি যদি জিরোতে রাখেন, এটা জিরোতে যদি রাখেন, তাহলে আপনার দেখাচ্ছে 3 পয়েন্ট সামথিং, ঠিক না? এখানে আচ্ছা। হ্যাঁ ওই দিকেও আপনি দেখতে পারেন, ওই যে এদিকে যদি যান আপনি, এটা হচ্ছে 1.4, ঠিক না? মানে ওইগুলা কি ওই রোলার গুলা কি ওই কিটা আপনার এটা ক্লিক করলেই আসবে এই চারদিকে বর্ডারে রুলার, ফ্রেমে? এখানে রুলার লেখা আছে, কন্ট্রোল আর। হ্যাঁ এটা শো করতে হবে এনে এনে হ্যাঁ, ভিউ গিয়ে ফ্রেমে কাজ করতে হলে। ফ্রেমে কাজের জন্য না, যে কোনো পরিমাপের জন্য আপনার রুলারের ও আচ্ছা প্রয়োজন। আচ্ছা আমি স্যার। আমি কোয়েশ্চেন করছিলাম, আমার কোয়েশ্চেনের জন্য স্যার আনসার দিচ্ছেন এটা। কী ছিল আপনার প্রশ্ন, বলেন। আমি কোয়েশ্চেন করছিলাম স্যার, ওই যে ফ্রেমের সাইজটা আমরা কিভাবে বুঝবো যে কতটুকু আছে না আছে, বা আমরা ইচ্ছা মতো সাইজে নিতে পারবো কিনা, দেন আপনি এটা বলছিলেন আর কি। এটাই, জি সেটাই স্যার। তো। হ্যাঁ, তো আমরা এক্সট্রা একটা জিনিস দেখছি, তো এটা তো সমস্যা না, রুলার বার আমরা পরেও দেখবো, হয়তো আগে দেখলাম, এখন কি অনেকের হয়তো জানা আছে রুলার বারের বিষয়টা,
এটা এমএস ওয়ার্ডের মধ্যে রুলার বার থাকে, ম্যাক্সিমাম জি, জি। ডকুমেন্টের প্রোগ্রামের মধ্যে রুলার বার আমরা দেখি। এটা নতুন কিছু না। নতুন হচ্ছে হয়তো আমরা এখান থেকে একটা লাইন নিয়ে আসতে পারি যেটা অন্য জায়গাতে আনা যায় না, ঠিক না? এই লাইনটা আমরা অন্য জায়গায় পাই না, এখানে আমরা পাই। এখান থেকে একটা লাইন নিয়ে আসতে পারি, ঠিক না, এক্সাক্ট বোঝার জন্য। এটা কতটুকু আছে স্যার? হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। সেটাই, এই হচ্ছে আমাদের মানে এক্সাক্ট বোঝার জন্য। তো এটা তো আমরা এভাবে না বুঝে এরকম মুভ করেও দেখতে পারি এখানে কতটুকু আছে, ঠিক না? রুলার হ্যাঁ, এটা না এনেও আমরা দেখতে পারি। আর এই যে রুলারগুলো আমরা টানবো, এটা যদি চাই আমরা শো না করতে, কন্ট্রোল সেমিকোলন দিলে হবে স্যার। হ্যাঁ এমনি এখানে দেখতে পাচ্ছি আমি এখন কোথায় লেখা আছে। ওই যে শোধ দিলে তো স্যার এটা পুরা রুলার রুলার বাড়ি চলে যাবে। আমি রুলার বার চাচ্ছি না, আমি চাচ্ছি এই লাইনগুলো চলে যেতে। রুলার গ্রিড এরকম কিছু আছে সম্ভবত। গেছে। যাই হোক, এগুলো আমরা খুঁজে নেবেন। এই লাইনগুলো একসাথেও মানে আপনি অনেকগুলো লাইন টানলেন তো এখন কাটবেন কীভাবে, এগুলো ঝামেলা আছে না। তো যেটা আপনি করতে পারেন ওইখান থেকে গিয়ে হাইড করে দিতে পারেন এই বিষয়গুলোকে। এই যে অনেকগুলো হয়েছে, তো এগুলো এরকম একটা একটা করে উপরে নিয়ে আপনি হাইড করা অনেক সময়ের ব্যাপার। তো আপনি চাইলে এখান থেকে শো রুলারে গিয়ে মানে গ্রিড দিয়ে দিলে উঠে যাবে না, এটা অন্য জিনিস, গ্রিডটা অন্য জিনিস, হ্যাঁ স্যার। গ্রিড অন্য বিষয়। এটা আমি আসলে আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ ওইখান থেকেই চলে যায়। হ্যাঁ, চলে গেছে, হ্যাঁ চলে গেছে। তো যাই হোক, আমরা মেজারমেন্টটা আমাদের ক্লিয়ার হতে হবে। যে কোনো বস্তু আমরা পেজে নিয়ে আসলে এটার দৈর্ঘ্য, প্রস্থ, রেজুলেশন, এই বিষয়গুলো আমাদের ধারণা থাকতে হবে এবং বিভিন্নভাবে এই ধারণা আমরা নিতে পারি বিভিন্ন পদ্ধতিতে, বুঝতে পারছেন? এটা তো রিসাইজ করা যায়, ইচ্ছা মতো আপনি রিসাইজ করতে পারেন। একটা ফ্রেমকে ইচ্ছা মতো আপনি ছোটো বড়ো করতে পারেন। এক্সাক্ট 2 ইঞ্চিতে ফ্রেম রাখতে পারেন, 2.5 ইঞ্চিতে রাখতে পারেন। ছবিটাকেও আপনার ইচ্ছা মতো আপনি ছোটো বড়ো করতে পারেন। স্যার এটার এক্স্যাক্টলি হোয়াইট এবং হাইট কত আছে স্যার আপনার যে ছবিটার? এটা তো আসলে এক্সাক্ট না, এরকম এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং, 3.5 থেকে একটু কম, আর ওইদিকে 2 ইঞ্চি থেকে একটু হ্যাঁ, বেশি ফ্রেম সাইজ। মানে এটা পরিমাপ করতে গেলে, মেজারমেন্ট করতে গেলে আমার রুলারকে আনতে আছে, এটা বুঝতে হবে নাকি? হ্যাঁ এরকমই তো। আচ্ছা আচ্ছা, স্যার, থ্যাংক ইউ। তাইলে আমরা ফ্রেমটা বুঝছি, ফ্রেমের পরে আমরা আসি স্লাইস। নেক্সট স্লাইড। একটা জিনিস দেখেন, আপনি যখন একটা পেজের মাঝামাঝি থাকবেন, আপনি যদি যান একেবারে প্রথমে চলে যেতে, এই কমান্ডটাকে আমরা গতদিন দেখাইছি যে এই যে রিভার্ট কমান্ডটা, রিভার্ট F12। না স্যার, F12 হচ্ছে যে কোনো পেজের একেবারেই শুরুতে চলে যাওয়া। রিভার্ট। F12 কিবোর্ডে আপনি F12 দেবেন, ওই ছবিটার প্রথমে কী ছিল ওইখানে ফিরে যাবে, অরিজিনালি ওই ছবিতে ফিরে আসবে। ওইখান থেকে যে আমরা কাট করে আনছি ওটাকে, ওটার প্রিভিয়াসটা দেখাই দিব একবার। স্টার্টিং পয়েন্ট, তো এখানে গেলে আপনার ছবির অরিজিনাল যে সাইজ ছিল সেটাই চলে আসবে। বুঝছি স্যার। রিভার্ট F12 দিলে কিবোর্ডে আসবে এটা। হ্যাঁ F12 দিলেই একবারে প্রথমে চলে যাবেন, সময় বাঁচবে, তাড়াতাড়ি আপনি প্রথমে চলে যাবেন। হ্যাঁ, কন্ট্রোল প্রাইট, কন্ট্রোল জেড দিয়ে বারবার দেখা। হ্যাঁ, তো আমরা একটা স্লাইসের জন্য আমরা একটা মানুষের মুখ নিয়ে আসব, ফেস। ফেস হলে আমাদের বুঝতে সহজ হবে। আমি সম্ভবত কালকে একটা ডাউনলোড করছি ফেস, এই ফেসটা আমরা নিয়ে যাই। এখানে রাখি, এটা ছবিগুলো কিন্তু অনেক বড়। বাহান্ন বাই 78 খন্ড জুম করুন স্যার। ঠিক আছে।
হ্যাঁ আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আমরা ওইটা ছবিটাকে একটু ক্রপ করে নেই। ক্রপ তো আমরা বুঝি, ছোটো করা, ঠিক আছে? আচ্ছা, স্লাইস হচ্ছে কি একটা ছবিকে আপনি ইচ্ছে মতো পার্ট পার্ট করে ফেলা। ধরেন আমরা আচ্ছা যখন স্যার, একটা প্রশ্ন স্যার, হ্যাঁ, আমরা যে প্রুভ করছি এটার কি রেজলিউশন কমছে নি না স্যার, আগেরটাই রয়েছে? রেজুলেশন কমে গেছে। আচ্ছা। রেজুলেশন কমার জন্যই তো আমরা এখন স্মুথলি কাজ করব না, বাড়ির ছবিতে কাজ না করার জন্যই তো আমরা ছোটো করে নিয়ে আসলাম। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে একটা ছবিকে ধরেন আপনি এই ছবিটা ফেসবুকে দিবেন এক্সাম্পল। তো আপনি যদি ফেসবুকে দিতে চান, ফেসবুকে আমরা কীরকম ছবি দেই? এরকম লম্বাটে ছবি কিন্তু আমরা দিতে পারি না। ধরেন ফেসবুকের ব্যানারের প্রোফাইলে যখন আপনি একটা ছবি অ্যাড করবেন, স্লাইস হ্যাঁ স্যার, একটা গ্রুপিং, হ্যাঁ একটা ফ্রেম দিয়ে স্যার, এই ফ্রেমের ভিতরে রাখা লাগে মুখটা কিংবা ফেসটা। এখানে একটা জিনিস দেখেন, এই কর্নার থেকে যদি আপনি স্লাইস দিয়ে টান দেন কি হয় দেখেন, মধ্যখানটা আপনাকে নির্ধারণ করে দেয়, ফিক্সড করে দিতে। এই হচ্ছে আপনার মিডিল। আমি আপাতত একটা ছবিকে 4 টুকরা করব। কিভাবে করি দেখেন, বাইরে থেকে আমরা এরকম নিয়ে যাই ওই কর্নারে। এই ছবিটাকে আমরা 4টা টুকরা ভাগ করছি স্লাইস দিয়ে। কিভাবে করছি দেখতে পাচ্ছেন, খুব সহজ বিষয় নাকি? কারো বুঝতে সমস্যা আছে? স্যার এই তো 1 না স্যার। 2 3 4 4টা ভাগে ভাগ করছি আমরা। এখন আপনি যদি চান এটা এই অংশ একটা ছবি হবে, এই অংশ আরেকটা ছবি, এই অংশ আরেকটা ছবি। আপনি দেখেন এখানে কি আমি সেভ করতে যাব, সেভ ফর ওয়েব এরকম একটা অপশন আমরা দেখছিলাম আমরা প্রথম দিকে যখন ক্লাস করছি 14-এ। তো এখানে সেভ ফর ওয়েবটা ভিতরে চলে আসে, এক্সপোর্টের ভিতরে, বাইরে থাকে না। তো এটা তো আমরা কাজ দেখছি যে পিএনজিতে সেভ করার জন্য সেভ ফর ওয়েবে ঢুকছি আমরা, ঠিক না? এই উইন্ডোটা তো আমাদের পরিচিত। হ্যাঁ ঘুমাই দেয়া। স্যার আপনারা কি এই উইন্ডোর সম্বন্ধে ধারণা আছে? আমি দেখাইছি এর আগে উইন্ডোর কাজ। আমি ভুলে গেছি স্যার। সবাই ভুলে গেলে কিভাবে হবে? কারণ না কারো তো স্যার এক্সপোর্টের কাজটা স্যার এমনিতে, স্যার এক্সপোর্টের কাজটা এমনিতে কম করা উচিত তো। বিশেষ করে সেভ নিয়ে কাজ করছি স্যার। এটা ঠিক এক্সপোর্ট আছে, নিয়ে খুব একটা তবে কাজ করা হয় না এটা। আমরা মূলত পিএনজিতে সেভ করার জন্য দেখছি যে অনেক সময় পিএনজি আমরা সেভ এজে ঢুকলে পাই না। তখন আমরা কি করি, পিএনজি ফাইল সেভ করার বিষয়গুলো তো আমরা বলছি যে পিএনজি মানে কি, ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হবে, এগুলো তো বলছি। স্যার আচ্ছা, কার পিএনজি এখানে noise পিএনজি যাই হোক, আমরা ওইখানে গিয়ে যদি আমরা সেভে ক্লিক করি, কোথায় সেভ করব লোকেশন ঠিক করে দিলাম, ওখানে আমি একটা ফোল্ডার তৈরি করি বোঝার সুবিধার জন্য। এটার মধ্যে আমি সেভ করলাম এই পেজটা। এখন কি হয়েছে দেখেন, এটার মধ্যে তো যখনই আপনি সেভ করবেন ওইখানে আলাদা একটা ফোল্ডার তৈরি হবে ইমেজ নামে, এবং ওইটার ভিতরে ঢুকলে আপনি দেখবেন এই বিষয়টা। চারটা পার্টে হ্যাঁ সেভ হয়ে গেছে, আলাদা আলাদা সেভ হয়েছে। ভালো করে দেখেন, আমি ছবিটাকে বড় করি, আমি নিচে উপরে রেখে দেখাই। দেখছেন, এটা হচ্ছে আলাদা একটা ছবি। সমস্যা আছে বুঝতে? না স্যার, না স্যার। তো এটার আমরা প্রয়োগ কিভাবে করি, আমরা ধরেন আমি স্লাইসগুলা উঠিয়ে দিলাম, স্লাইস রাইট ক্লিক করে ডিলিট স্লাইস বলতে পারেন। আচ্ছা, এখন আমরা আরেকভাবে দেখি, ধরেন আমি এই লম্বাটে করে ওই চুকটা নিতে চাচ্ছি, শুধু এই অংশটা, বুঝতে পারছেন? জি হ্যালো, স্যার। এরকম করে যদি আমি সেভ করি তাহলে কি হবে?
শুধু যে অংশ সিলেক্ট করছেন স্যার ওইটা সিলেক্ট করবে, ওইটা সেভ হবে স্যার। না এরকম না, আপনি বাকি অংশ তো নাই হয়ে যেতে পারে না, তখন কি হবে আপনার এই স্লাইসটা 3টা টুকরা হবে, ওইটা আপনাকে আলাদা করে দিবে, আর এটা নেওয়ার জন্য ওইটা উপর নিচটা আরও 2টা টুকরা হয়ে যাবে। দেখেন আমি ডেস্কটপে এটার মধ্যেই সেভ করি, এরকম ইমেজ নামে একটা ফোল্ডার আসবে, সেভ দিলেই, সরি সেভ ফর ওয়েবে যেতে হবে, ইউজ এক্সপ্রেস। এটার মধ্যেই চলে আসছে, আমরা আসলে এই অংশটা নিতে চাইছি, বুঝছেন, এই অংশটা, ঠিক না? আচ্ছা কার মাইক্রোফোন অন আছে? আপনি মাইক্রোফোন বন্ধ রাখেন। তোফায়েল ভাই, হ্যাঁ তো আমরা যেটা বলছিলাম যে আমাদের বাকি অংশগুলো চলে আসে, এটা কাটার জন্য ওই অংশগুলো আসছে, কিন্তু আমাদের মূল অংশটা তো আমরা পেয়ে গেলাম, তখন আমরা কি করতে পারি, প্রয়োজনে আমি এই অংশগুলো কেটে দিলাম, সরি সব চলে গেছে, এই দুইটা আমি কেটে দিলাম আর এটাও কেটে দিলাম, আমার তো দরকার এই ছবিটা। এভাবে আমরা একটা ছবি থেকে মধ্যখান থেকে একটা সাইজ নিয়ে নিতে পারি ছবির, বুঝতে পারছেন, প্রয়োজন অনুযায়ী। এবং স্লাইসটার সাইজ কি হবে, এই স্লাইসের সাইজ কি হবে সেটা আমরা কি এমনি ক্রপ টুল দিয়ে এভাবে নিতে পারি? ক্রপ টুল দিয়ে নিলে যেটা হয় আপনার আলাদা করে আপনাকে সেভ করতে হবে, এবং ওই যে অংশ আপনি নেবেন ওইটাই পাবেন, অন্য কোনো অংশ পাবেন না, কি বাদ দিলেন ওটা আপনি দেখবেন না, বুঝতে পারছেন। আর এখানে যেটা হয় যে মূল ছবিটা জায়গায় থাকে, ক্রপ যখন করবেন আপনি ওই মূল ছবিটা আর থাকবে না, যা ক্রপ করবেন ওইটাই শুধু আপনি পাবেন, বাকি মূল ছবি পাবেন না। আর এভাবে নিলে কি হয় যে এটা থেকে শুধু এই অংশটাই আমি সেভ করলাম, মূল ছবিটা কিন্তু আমার আছে এখানে, ওইটার মধ্যে কোনো এফেক্ট পড়তেছে না, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। তো আমরা অনেক সময় চাই, কারণ ক্রপ করা মানে মূল ছবি কেটে দেওয়া, অরিজিনাল ছবিটাই কেটে যাবে, আমরা তো মোবাইল দিয়েও ক্রপ করি। তো এখানে হয় যে মূল ছবিটা থাকবে, এখান থেকে একটা স্লাইস চলে আসবে, একটা ছবিকে আপনি কয়েক পার্টে ভাগ করে নেবেন, ক্রপে তো একটা পার্টই পাচ্ছেন আপনি। আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমি 3টা পার্টে ভাগ করব, করে 3 পার্টই একসাথে নেব, এখানে তো আমি একটা করছি, আমি যদি চাই যে ওইখানে এরকম হবে আরেকটা বক্স হবে, এটা আমি করতে পারি যে শুধু এই অংশটাই আসবে, এবার এটা মুভ করতে পারি আমি, ঠিক আছে, এই ছোটো একটা অংশ কপি হবে আপনার, হয় আলাদা একটা পিকচার হয়ে যাবে। তো এভাবে একটা পিকচারকে একাধিক পার্ট আমরা ইচ্ছে মতো নিয়ে আলাদা আলাদা পিকচার করে ফেলতে পারি খুব সহজে। এটার অনেক প্রায়োগিক দিক আছে, আপনি চিন্তা করলে পাবেন যে এটা দিয়ে আমরা কত সহজে একটা ছবিকে পার্ট পার্ট করে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এখন যদি মাথার এখানে অংশ যদি সিলেক্ট করেন তাহলে কি নিচের অংশ চলে যাবে স্যার, সিলেকশন থাকবে না, থাকবে, একাধিক সিলেকশন করতে পারি আমরা, আমরা তখন 2টা সিলেকশন আছে, চোখ আছে আর এখানে মুখের অংশ আমরা রাউন্ড করে নিছি। এখন সেভ করে দেখেন কি হয়। এক্সপোর্ট, এখানে আলাদা আলাদা করে দেখা যায় পার্টগুলো, যেমন এই একটা পার্ট, এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে আরেকটা পার্ট, দেখেন অনেকগুলো পার্ট হয়ে গেছে এটার জন্য, এই ছোটো আরেকটা পার্ট হয়েছে। স্যার সেভ দেন, সেভ দেন। হ্যাঁ, তো আমরা সেভে গেলাম, সেভে যাওয়ার পরে আমরা নিউ ফোল্ডারে সেভ করে নিলে ওটার মধ্যে রিপ্লেস হয়ে যায়, সবসময় একটার সাথে আরেকটা রিপ্লেস হয়ে যায়। অনেকগুলো পার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা এই মুখটা নেব, মুখের একটা অংশ আমরা পাইছি, এই মুখ নিতে গিয়ে আমাদের কি হয়েছে, ছোটো ছোটো আরও কিছু টুকরা হয়ে গেছে, যেমন এই একটা টুকরা আসছে, এই আর একটা মধ্যখানে গেপের একটা টুকরা চলে আসছে, বুঝতে পারছেন? এই মুখ নেওয়ার জন্য উপরে একটু জায়গা খালি রাখছিলাম, ও খালি জায়গাটা এখানে চলে আসছে, ঠিক না? স্যার এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ হয়ে গেছে, তাই না স্যার? হ্যাঁ, প্রত্যেকটা এক একটা পিকচার,
প্রত্যেকটা স্যার আমি যদি দুইটা সিলেক্ট করে আনতাম তাহলে কি ভাবে আসতো না, চারটা করলে এইভাবে আসতো না। আপনার বুঝি নাই, আপনার প্রশ্নটা বুঝি নাই। বলছি স্যার আপনি তো জাস্ট খালি প্রিসেট মানে টুরটা আর এই গার্লের সাইডটা আমার একটা একটা স্ল্যাশ দিছেন, বাকি তিনটা করেননি, এমনিতে আসছে। যদি আমি দুইটা করি একাধিক করি তাহলে কি ভাবে আসবে? হ্যাঁ, এটা আপনার প্র্যাকটিক্যাল করবেন, করলে আপনি এক্সপেরিমেন্ট করলেই বুঝে ফেলবেন যে কয়টা টুকরা হয়, কেন হয়। একটা ছবিতে আমাদের এখন 60টা টুকরা হয়ে গেছে, ঠিক না? কেন হয়েছে? আমরা ছবিটাকে এমনভাবে কাটছি যে টুকরাগুলো হবেই। হ্যাঁ বুঝছি। আপনার কাটার অ্যাডভার্টাইজ টুলের একটা অ্যাডভার্টাইজ বোর্ড যেগুলো থাকে বলতে সাইনবোর্ড টাইপের বা এগুলোর ক্ষেত্রে মেবি এইভাবে করে নাকি বড় ইমেজে? হ্যাঁ, পিস ছবিগুলোকে কেটে দেয়, হ্যাঁ কেটে আলাদা আলাদা প্রিন্ট দিয়ে পরে লাগিয়ে দেয়, কারণ একসাথে বড় ছবি প্রিন্ট দিতে পারবে না। স্যার স্যার তো এটা খুব ইকুয়ালি হয়ে যায়। স্যার তাইলে মোটামুটি আমরা এই বিষয়টা বুঝছি। আমি যে কোনোভাবে নিতে পারি। আমি যদি এইভাবে একটা বক্স নেই তাহলে কি হয় দেখেন, দেখাচ্ছি আপনাকে। 1 2 3 4 5, 5টা টুকরা হয়ে যাবে। আপনার টার্গেটের টুকরাটা পাবেন, কিন্তু বাকি অংশ ওটা থাকবে। তাহলে আজকে আমরা মূলত স্লাইস টুলের দুইটা টুলসের ব্যবহার দেখছি। ক্রপ টুলটা দেখি না, এটা বেশি সময় লাগবে এই জন্য। আর আমরা দেখলাম ফ্রেমের ব্যবহার। ফ্রেমের মধ্যে রাউন্ড এবং রেক্ট্যাঙ্গল দুইটা আছে, ঠিক না? জি স্যার। এতটুকুই আমরা আচ্ছা আমরা স্যার দূরে দেখলাম শুধু ফ্রেমিং হচ্ছে স্যার এই যে ঘন্টা ঘন্টা অংশে কাট করা। হ্যাঁ, রুলার বারের ব্যবহারটা আমরা দেখছি মোটামুটি। তারপরে আমরা আরেকটা নতুন কমান্ড দেখলাম যে যদি আমরা ডিভার্টে দিই F12 তাহলে কিন্তু আমাদের শুরুতে চলে আসবে। এতটুকু আজকে আমাদের ক্লাস থাক। এখন এইসব আজকের ক্লাস নিয়ে কোনো কথা থাকলে আপনারা বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা একটু কথা বলি 5 মিনিট। এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টের বিষয়, বুঝছেন? এক্সপেরিমেন্ট করেই আপনার ওইটার ধারণা ক্লিয়ার হবে যে আপনার এটার কাজ কী। আর আপনি যখন একটু সচেতনভাবে বিভিন্ন বিজ্ঞাপন দেখবেন, বিভিন্ন ব্যানার দেখবেন, বুঝে ফেলবেন এখানে স্লাইসের ব্যবহার আছে কিভাবে, নাই কিভাবে, সেটা আপনি বুঝবেন। দেখেই আপনাকে শিখতে হবে বিভিন্ন জিনিস, শুনে আপনি শিখতে পারবেন না। স্যার এটা প্র্যাকটিস করলে স্যার আগে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। কি প্রশ্ন আপনার? প্রশ্ন বলেন। স্যার ওই যে স্যার ফটোশপটা গেছে স্যার, ওইটা যদি আমি ফটোশপ আগে তো সে ওই ডাউনলোড করলে স্যার মানে আচ্ছা, ওনার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? বেশি এমবি হলে স্যার নেটওয়ার্কটা একবারে ডাউনলোড হতে বেশি সময় লাগবে। আপনার কথা আমরা বুঝি নাই, কারণ আপনার একটু পরে পরে মাইক অফ হয়ে যায়, আপনার লাইনের সমস্যা আছে। তো এখন তো আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনাকে কীভাবে আমরা আনসার দেবো? আমার নেটওয়ার্কে বেশি প্রবলেম। কোশ্চেন আছে এটা একটু আউট কোশ্চেন হয় বলতে এই টপিকের উপরই স্যার জিজ্ঞেস করতে আপনাদের কত স্যার আমি অনেক অনেকটা মানে আপনি লাইন ক্লিয়ার করে আসেন, আপনার কথা আসলে শোনা যায় না, কেউই শুনতে পায় না, যে জন্য আপনাকে আনসার দেওয়া যাবে না। পরের আর কার কোয়েশ্চেন ছিল? আপনি আসেন, যেতে আসেন স্যার। স্যার বলতে আমি এটা আউট কোশ্চেন আর কি স্যার, বলতে এই ধরেন ওই যে ব্যানার ট্যানার করা হয় স্যার, হ্যাঁ, বা ওই যে বড় বড় সাইনবোর্ড থাকে, এগুলার যে ইমেজ গুলো থাকে স্যার, একটা ইমেজ বলতে কত মেগাপিক্সেল থাকে বা রেজুলেশন কিরকম থাকে ওগুলার? হ্যাঁ সেটা আসলে ডিপেন্ড করে, এটা মুখস্থ কিছু না আপনার। মুখস্থ না, ধরেন আমি জাস্ট একটু আইডিয়া নিতে চাইতেছি স্যার, বলতে এগুলার ইমেজের সাইজ কিরকম থাকে। ধরেন নরমাল তো বলতে কোনো ফোন টোন দিয়ে অবশ্যই এগুলো তোলা হয় না, এগুলো ভালো কোনো ক্যামেরাতে তোলা হয়, বাট ওইগুলার রেজুলেশন কিরকম থাকে বা ওইগুলার সাইজ কিরকম থাকে? আপনাকে বলি, আপনি যখন ছবি তুলবেন, আপনার কি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, ওই ক্যামেরার কনফিগারেশন কি। জেনারেলি প্রত্যেকটা পিকচার 8GB এবং 72 পিক্সেলের হবে, এটা কম্পালসারি। সব
মানে যখনই আপনি কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাবেন, ন্যাচারাল কালার হচ্ছে 8 GB আর ন্যাচারাল রেজুলেশন হচ্ছে 72। এখন প্রশ্ন হচ্ছে ফ্রেম সাইজের প্রশ্ন, যে ফ্রেম সাইজ কি হবে। আপনার যখন খুব ভালো একটা ক্যামেরা হবে তখন এটার ফ্রেম সাইজ অনেক বেশি থাকবে। আপনি যদি 50 জন লোক লাইন ধরে দাঁড়ায় সবার ছবি আপনি ফেস টু ফেস তুলতে চান এক ফ্রেমের মধ্যে, আপনি যদি মোবাইল দিয়ে অনেক পিছনে গিয়ে তুলেন সবাইকে ধরতে পারেন, ঠিক না? কিন্তু ক্লোজ করে সবাইকে আপনি দেখতে পারবেন না, ঝাপসা হয়ে যাবে। কিন্তু এই জায়গায় যদি আপনি মনে করেন একটা নাইকন ক্যামেরা আপনার 3 লক্ষ টাকা দাম, ওইটা দিয়ে আপনি যদি পুরা মনে করেন একটা টাওয়ারে উঠে একটা পুরা এরিয়ার ছবি তুলে ফেলেন, পুরো একটা পয়েন্টের, ধরেন কোট পয়েন্টের পুরো একটা ছবি নিলেন আপনি মধুবনের অনেক উপরে উঠে, তো এখানে একটা মোটরসাইকেলে কে বসা আছে সেটাও আপনি ক্লোজ জুম করে দেখতে পারেন যদি আপনার ক্যামেরাটার দাম হয় 10 লাখ টাকা। তাহলে এখানে হচ্ছে উৎসটা কি, আপনি কিভাবে ছবি আনবেন, কোন উৎস থেকে আনবেন, ওইটার উপরেই ছবির এই রেজুলেশন ফ্রেম সাইজ নির্ভর করে। আমরা কিন্তু না আমি ইনভেস্টিগেট করতে চাইছি না, আমার কোশ্চেনটা ছিল বলতে আপনি এরকম কোনো কাজ করছেন কিনা বা এগুলার বলতে সাইজটা কি আমি প্রচুর ব্যানার বানাইছি, মনে করেন 20 ফুট 50 ফুট 30 ফুট এরকম বিশাল বিশাল ব্যানার আমি বানাইছি। এই কাজগুলো আমরা সাধারণত করি ইলাস্ট্রেটরে, ফটোশপে করি কম। ব্যানারের মধ্যে তো টেক্সট বেস থাকে, একটা ছবি তো আমরা টাঙিয়ে দিই না কোথাও, আমরা মূলত লেখা দিই, লেখার সাথে আমরা বিভিন্ন রিলেটেড ছবি ইউজ করি। তো একটা ব্যানারের সাইজ ধরেন একটা সাইনবোর্ড, একজন একটা সাইনবোর্ড নিল 20 ফুট আর 4 ফুট কিংবা 6 ফুট এবং 30 ফুট এরকম একটা লম্বা সাইনবোর্ড একজনে বানাইলো। তো এটা আমরা ডিজাইন করি কোথায়, ইলাস্ট্রেটরে ডিজাইন করি। মানে ওই সাইনবোর্ডের মধ্যে ওর টেক্সটের সাইজ কী হবে, পিকচার কী সাইজের হবে, সে যদি একটা পিকচার এনে আমাকে দিয়ে বলে এইটা আমার সাইনবোর্ডে লাগান, আমরা বলবো যে এটা আপনার ঝাপসা হয়ে আসবে, কারণ এই পিকচার কোয়ালিটি আপনার ভালো না। আপনি ওইখানে যদি মনে করেন একটা সবজির দোকান, এখন সাইনবোর্ডে সে সবজি ব্যবহার করবে, তো আমি বলবো ওকে যে আপনি হাই রেজুলেশন সবজির পিকচার নিয়ে আসেন, মোবাইল দিয়ে আপনি ছবি তুলে আনলে এটা আপনার ক্লিয়ার দেখাবে না ওইখানে। সে যদি বলে না আমার এই পিকচারটাই থাকতে হবে, রেজুলেশন খারাপ হলে খারাপ হোক, তাহলে ওটা আমরা দেবো। আর সে যদি বলে না তাহলে আপনি একটা ভালো পিকচার আনেন, আমি হয়তো অনলাইনে গেলাম হাই রেজুলেশনের HD পিকচার খুঁজে বাইর করে নিয়ে আসলাম, ওইটা ইউজ করলাম। বুঝতে পারছেন? সেটাই। তো এই কাজগুলো আসলে ফটোশপে করা হয় না, এই কাজগুলো করা হয় ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর হচ্ছে মূলত প্রিন্ট ফ্রেন্ডলি। বুঝতে পারছেন? এতটুকুই তাক। আর স্যার ওই যে ধরেন ওই যে আমরা ধরেন হাইওয়েতে চলার সময় সার্কিট লেগেছেন নাকি? আচ্ছা না আছে আছে। হাইওয়েতে যাওয়ার সময় স্যার আমরা বিভিন্ন বলতে বিয়াগুলো দেখি, ওইগুলোর নাম কি? বিলবোর্ড নাকি? হ্যাঁ এটাকে বলা হয় বিলবোর্ড। বিলবোর্ড, হ্যাঁ আমি অনেক বিলবোর্ড বানাইছি, বুঝছেন, অনেক বিলবোর্ড আমি তৈরি করেছি। ওইগুলা তো স্যার বলতে ফটোশপের কাজ, কারণ ওইগুলোর মধ্যে বেশি টেক্সট থাকে না, অনেক দেখা যায় জাস্ট ইমেজে অনেক হয়ে যায়। না আপনাকে অনেক দেখি স্যার ওইগুলোর মধ্যে টেক্সট বেশি থাকে না, বাট ইমেজ থাকে। ওই আমি জানতে চাইতেছি কি ওই ইমেজগুলোর সাইজ মনে হয় অনেক বেশি হয় নাকি, কারণ ওইগুলো প্রিন্ট আউট ওইটাই আর কি। হ্যাঁ দেখেন একটা বলি জিনিস, ওইটা কিন্তু আসলে ফটোশপ থেকে প্রিন্ট নেয় না, এটা মোস্ট অফ টাইম 90% সময় ইলাস্ট্রেটর থেকেই নেয়। কীভাবে? আপনি ওই বিলবোর্ডে যে ব্যানার ব্যবহার, যে পিকচার ব্যবহার করবেন, ওইটাকে যখন আপনি সেভ করবেন, পিকচারটা ফটোশপে নিয়ে গিয়ে আপনি কাজ করলেন, মনে করেন আলো ঠিক করলেন, ওইটার ফ্রেম সাইজ ঠিক করলেন, কোনো বর্ডার দিতে হইলে দিলেন, সব কিছু শার্প করে আপনি তো ছবিটাকে সেভ করবেন, জেপিজিতে সেভ করে রাখলেন, ঠিক আছে? এরপরে কি হয়, আমরা যখন ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে সাধারণত ছবিগুলো স্মার্ট অবজেক্টে থাকে। স্মার্ট অবজেক্ট সম্বন্ধে আমরা বুঝি যে স্মার্ট অবজেক্ট হচ্ছে যেখানে রেজুলেশনটা ওইভাবে নষ্ট হয় না। তো ওই পিকচারটাকে আমরা ইলাস্ট্রেটরে একটা পেজ সেট আপ করে একটা সাইজ ঠিক করে ওইখানে ওই পিকচারটাকে নিয়ে যাই, নিয়ে রেখে কোনো টেক্সট ব্যবহার করতে হলে করি। কেন আমরা ফটোশপে টেক্সট ব্যবহার করি না? এটার কারণ হচ্ছে রাস্টার এবং ভেক্টর, এ ধরনের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ভেক্টর পদ্ধতি আর একটা হচ্ছে রাস্টার পদ্ধতি। এই দুইটা শব্দ শুনছেন কেউ এর আগে? এটা পার্থক্য বুঝেন? রাস্টারটা স্যার বলতে পারি ধরেন এটা স্মার্ট অবজেক্ট থাকলে দেন রাস্টার করে আমরা এডিট করতে পারবো স্যার, এটা ইচ্ছামতো কাটতে পারবো এরকম টাইপের। হ্যাঁ, আর ভেক্টর যেটা হচ্ছে, একটা হচ্ছে রাস্টার্ড ইমেজ, একটা হচ্ছে ভেক্টর ইমেজ। কিংবা আপনি একটা শেপ ড্রয়িং করেন, যদি দুই ধরনের শেপ আছে, একটা হচ্ছে রাস্টার্ড, একটা হচ্ছে ভেক্টর। তো দুইটার মধ্যে পার্থক্য কি এটা যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন যে একটা আউটপুট আপনি ফটোশপ থেকে নেবেন
আর নাকি ইলাস্ট্রেটর থেকে নেবেন। না রাস্টার ভেক্টরটা কি পার্ট অবজেক্টের মতোই নাকি? আমরা ভেক্টর এবং রাস্টার এভাবে মুখে বললে অনেকের কাছে ক্লিয়ার হবে না। এটা আমরা একটা ক্লাসে আলোচনা করব, আমরা চিত্র সহ দেখাবো, প্র্যাকটিক্যালি আমরা দেখাবো, বুঝছেন? তখন আপনারা বুঝবেন। এটা একটু মনে রাখেন যে আমরা কোনো একটা ক্লাসে রাস্টার এবং ভেক্টর নিয়ে কথা বলবো। এটা মানে আমাদের ক্লাসের টপিকস না, কিন্তু ক্লাসের সাথে রিলেটেড, কোন টুলস নাই এটার, এটা থিওরিটিক্যাল একটা টপিকস। যেভাবে আমরা একটা ক্লাস নেব কালারের উপরে, কালার কি, কালার কম্বিনেশন কি, কালারের সেপারেশন কি, এটাও একটা থিওরিটিক্যাল ক্লাস। এটা আপনার আসলে কোনো টুলস নেই এখানে ফটোশপের। আচ্ছা তাহলে ঠিক আছে, তাইলে এতটুকু আমাদের আজকে থাক। আপনারা চাইলে রুমে থেকেই প্র্যাকটিস করতে পারেন।